আচ্ছা, আপনার বা আপনার পরিচিত কারো সাথে কি এমন হয় যে মেজাজ চরম পরিমাণে গরম হইলে ফোনটাকে ধরে সবার আগে একটা দেন আছাড় আর ফোনটা ভেঙে চুরমার? যদি এরকম হয় তাহলে এই ফোনটা আপনার জন্য। এটা হচ্ছে ZenX 2, একটা বাজেট সেগমেন্টের ডিউরেবল ফোন। ইদানিং কিন্তু প্রায় সব ব্র্যান্ডই এই ডিউরেবিলিটির দিকে ছুটছে, মানে একটা ট্রেন্ড হয়ে গিয়েছে IP68 69 যুক্ত ফোন, ফোনের উপর দিয়ে গাড়ি চালাই দেবেন, ফোন দিয়ে ওয়ালনাট ভাঙবেন এবং ফোন দিয়ে প্যারেকও গাড়তে পারবেন, তারপরেও ফোনের কিছু হবে না। সো এই যে ট্রেন্ড, এই ট্রেন্ডে আমাদের দেশি ব্র্যান্ড ওয়ালটনও পিছিয়ে নাই, তাদের ZenX 2 ফোনটা কিছুটা সেই রকমই। বাট এটা কি শুধুই ডিউরেবল ফোন? এটার পারফরমেন্স কেমন, ক্যামেরা কেমন, ডিসপ্লে কেমন, ব্যাটারি ব্যাকআপ কেমন, এই সব কিছু নিয়ে ডিসকাস করব আজকের ভিডিওতে। সো স্টে টিল দি এন্ড। নাও, যেরকমটা শুরুতে বলছিলাম যে বাজেট সেগমেন্টের একটা ফোন, এটার দাম হচ্ছে 10,999 টাকা, মানে 11,000 টাকা। এন্ড আই থিঙ্ক 11,000 টাকার প্রাইস পয়েন্টে এইটাই প্রথম কোনো ডিউরেবল ফোন। সো এটার বিল্ড কোয়ালিটিটা বেশ সলিড। আমরা বেশ কিছু ড্রপ টেস্ট করেছি, কিছুই হয় না এই ফোনটার। এবং এই ফোনটা দুইটা কালারে পাওয়া যাবে, একটা হচ্ছে পার্ল ব্ল্যাক আর একটা হচ্ছে পার্ল ব্লু। আমাদের হাতে এটা ব্ল্যাক কালার ভেরিয়েন্ট আছে। ফোনটার পেছনের দিকে একটা টেক্সচার আছে, একটা প্যাটার্নের মতো দেওয়া হয়েছে, যেটা দেখতে বেশ সুন্দর লাগে। ক্যামেরা হাউসটা একটু বড়, এখানে 3টা সার্কেল রাখা হয়েছে, সেন্সর 2টা, যার মধ্যে একটাই ঠিকঠাক মতো কাজ করে। এই পাশে ZenX এর ব্র্যান্ডিং আছে। আমি উপরের দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনটা মিসিং দেখছি, তবে নিচের দিকে 3.5 মিলিমিটার অডিও জ্যাক, USB-C পোর্ট এবং বটম ফায়ারিং স্পিকার আছে, প্রাইমারি মাইক্রোফোনটাও থাকছে। এটার বাম পাশে সিম কার্ড ট্রে আছে, যেখানে আপনারা দুইটা সিমের পাশাপাশি ডেডিকেটেড একটা স্টোরেজ এক্সপেনশনের স্লট পেয়ে যাবেন। ডান পাশে ভলিউম বাটন, সাথে পাওয়ার বাটন আছে, যেটাতে আবার সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটাও রাখা হয়েছে। এবং এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মোটামুটি ফাস্ট কাজ করে, তবে লাইটটা স্ক্রিনে আসতে একটু সময় লাগে। এটা সামান্য পরিমাণে ডিলে, এই বাজেটে এটা এক্সপেক্টেড ছিল। তবে ফোনটা বেশ বাল্কি, 200 গ্রামের উপরে এটার ওজন, 203 গ্রাম টু বি এক্সাক্ট, এবং 8.6 মিলিমিটার হচ্ছে এটার থিকনেস। সো শুরুর দিকে যখন হাতে নেবেন একটু বেশি বাল্কি ফিল হবে, তবে কয়েকদিন ইউজ করার পরে এটাতে অভ্যস্ত হয়ে যাবেন। আর এক হাতে ইউজ করতে গেলে একটু প্যারা খাবেন, সো 2 হাতে ইউজ করার পরামর্শ থাকবে। আর ফোনটা বাল্কি হওয়ার পেছনে আরেকটা কারণ হচ্ছে এটার বড় ডিসপ্লে। এটাতে 6.8 ইঞ্চ HD প্লাস রেজুলেশনের একটা IPS ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটাতে আবার 120 হার্জ রিফ্রেশ রেট আছে। এই ডিসপ্লের প্রায় সবকিছুই ভালো লেগেছিল, শুধু ভালো লাগেনি এটার ইউ শেপের ওয়াটার ড্রপ নচ। এখানে যদি ক্যামেরা কাট আউট দেওয়া হতো বা পাঞ্চ হোল দেওয়া হতো তাহলে জোস লাগতো। আর নিচের দিকে যে চিন আছে সেটাও বেশ বড় সড়ো, বেজেলগুলো যদিও ঠিকঠাক আছে। না, এত বড় একটা ডিসপ্লে থেকে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স অসাধারণ ছিল। যদিও HD প্লাস রেজুলেশনের, তাই একটু কাছে নিলে হয়তো বা কিছুটা পিক্সেলেশন খেয়াল করবেন, বাট দূর থেকে দেখলে খুব একটা প্রবলেম হবে না। আর ব্রাইটনেসের বেলায় অত আহামরি না, এই বাজেটে ঠিকঠাক আছে। ডিরেক্ট সানলাইটে গেলে ভিজিবিলিটিতে বেশ ভালো রকমের ইস্যু পাবেন। আর এই ডিসপ্লেটার টাচ স্যাম্পলিং রেট হচ্ছে 240 হার্জ, যার ফলে টাচগুলো বেশ রেসপন্সিভ ছিল। 120 হার্জ রিফ্রেশ রেটের ফলে বেশ স্মুথ একটা এক্সপিরিয়েন্সও পাচ্ছিলাম। ডিসপ্লেতে কোনো ধরনের কালার নেগেটিভিটি পাইনি, তবে ক্যামেরা হাউসটার চারপাশে হালকা একটু ডার্কনেস আমি খেয়াল করেছি। এবার একটু হার্ডওয়্যারটা নিয়ে কথা বলি। সো এই ফোনটাতে 4GB র্যাম দেওয়া হয়েছে আর ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 64GB। UFS 2.2 টাইপের স্টোরেজ দেওয়া হয়েছে এটাতে। এই প্রাইসে 464GB ঠিক আছে, বাট আমরা একটু এক্সেপশনাল স্পেক আশা করি, এবং এখানে 128GB দিলে ভালো হতো, কারণ এখন কিন্তু স্টোরেজ প্রচুর দরকার পড়ে। অলদো আপনি চাইলেই এক্সটার্নাল একটা মেমোরি কার্ড দিয়ে স্টোরেজ এক্সপ্যান্ড করতে পারবেন। আর এই ফোনটার ব্রেন হচ্ছে ইউনি SoC টাইগার T615, এবং এটা 12 ন্যানোমিটার থ্রেডে বিল্ড করা একটা অক্টাকোর SoC, এবং এই SoCটার পারফরমেন্স বাজেট বিবেচনায় ওকে ছিল। এটা দিয়ে আপনারা খুব হেভি মাল্টিটাস্কিং করতে পারবেন না, তবে ডে টু ডে লাইফে যেসব অ্যাপগুলো আমরা চালাই সেগুলো ইউজ করতে গিয়ে খুব মেজর ল্যাগ কিংবা হিকআপ আমি খেয়াল করিনি। আর অ্যাপগুলো ওপেন করতে গেলে স্প্লিট সেকেন্ডের একটা ডিলে খেয়াল করা যায়। এটা আসলে বাজেট সেগমেন্টের ফোনের জন্য ওকে। গেমিং এর বেলায়ও আপনারা একদমই লো গ্রাফিক্সের 2D যে গেমগুলো আছে সেগুলো খেলতে পারবেন, অ্যাসফল্ট 9 এর মতো গেমগুলো খেলতে পারবেন, তবে মাঝে মধ্যে একটু ল্যাগ আপনারা খেয়াল করবেন। আর সফটওয়্যার সাইডে আউট অফ দ্য বক্স Android 14 আছে। এই ধরনের ফোনগুলোতে মেজর অ্যান্ড্রয়েড আপডেট আসে না, সেই জায়গাতে লেটেস্ট Android 15 দিলে ভালো হতো। এটার উপরে আবার একটা স্ক্রিন আছে যেটার নাম হচ্ছে Dido OS। সফটওয়্যারে বেশ কিছু এক্সট্রা ফিচার এটাতে দেওয়া হয়েছে, যেমন ডাইনামিক ক্যাপসুল, 3 ফিঙ্গার স্ক্রিনশট, সাইড অ্যাপ্লিকেশন বার, অ্যাপ লক এবং ডাবল ট্যাপ টু ওয়েক, নোটেবল কিছু ফিচার। তবে ইউআইটাতে বেশ কিছু ব্লোটওয়্যার ছিল, যেগুলো চাইলেই আপনি আনইনস্টল করতে পারবেন বা সেটিং থেকে অফ করে দিতে পারবেন। ইউআইটা মোটামুটি স্ন্যাপি ছিল, খুব একটা লোডেড বা হেভি মনে হয় নাই। এবার চলে আসি ক্যামেরায়। এই ফোনটার যে 52 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর আছে, এটা দিয়ে আপনারা যদি প্রপার লাইটে ছবি তোলেন তাহলে মোটামুটি মানের ছবি পাবেন। প্রপার বলতে বোঝাচ্ছে লাইট খুব বেশি হলেও সমস্যা, আবার কম হলেও সমস্যা। ডাইনামিক রেঞ্জের পারফরমেন্স আহামরি ভালো না, স্পেশালি শ্যাডো এরিয়াগুলোকে ক্রাশ করার একটা প্রবণতা দেখছিলাম। সেই সাথে বেশিরভাগ সময় একটু ওয়ার্ম টোনের ছবি এটা প্রডিউস করছিল। পোর্ট্রেট মোডে সাবজেক্ট সেপারেশন খুব একটা ভালো হয় না, কারণ এজ ডিটেকশনে ভালো রকমেরই প্রবলেম থাকে। তাছাড়া ওভারঅল ছবিতে ডিটেলের পরিমাণও এভারেজ ছিল, আর একটু আর্টিফিশিয়াল শার্পনেস এটাতে আমি খেয়াল করছিলাম। আর লো লাইটে এটা খুব একটা আহামরি ভালো ছবি দিতে পারে না, এটাই এক্সপেক্টেড ছিল। ভিডিওতেও 1080 30 FPS আছে, কোনো ধরনের স্টেবিলাইজেশন নেই, এবং ভিডিও কোয়ালিটি একদমই এভারেজ ছিল। আর ফ্রন্ট ক্যামেরাটা হচ্ছে 5 মেগাপিক্সেলের, এবং এটা দিয়েও আপনারা ওকে লেভেলের সেলফি তুলতে পারবেন। 11,000 টাকা কনসিডার করলে আরেকটু বেটার আমি এক্সপেক্ট করেছিলাম। ছবিতে ডিটেলের পরিমাণ অনেক কমে যায়, পাশাপাশি ফেস টোনও খুব একটা ভালোভাবে ডিটেক্ট করতে পারে না। না রিমেম্বার, আমরা কিন্তু 11,000 টাকা দামের একটা ফোন নিয়ে কথা বলছি, সো এটা থেকে খুব ভালো ক্যামেরা কোয়ালিটি এক্সপেক্ট করা উচিত না। তবে আমি যেটা এক্সপেক্ট করেছিলাম সেখান থেকে স্লাইটলি বিলো ছিল, এটার পারফরমেন্স আরেকটু বেটার হতে পারতো। আর ব্যাটারি সেগমেন্টে যদিও এই ফোনটা আপনাকে হতাশ করবে না, কারণ এটার 5000 mAh সেল আপনাকে পুরা দিন ইজিলি ব্যাকআপ দিবে। আর এই ধরনের একটু লো পাওয়ার ফোনগুলো এমনিতে অনেক ব্যাকআপ দেয়, সো আপনি যদি একটু লাইট
লাইট ইউজ করেন তাহলে 1.5 থেকে 2 দিনের মতো ব্যাকআপ এটা থেকে এক্সপেক্ট করতে পারেন। তবে এটার বক্সের ভেতরে যে 10 ওয়াটের চার্জারটা দেওয়া হয়েছে সেটা দিয়ে এই ফোনটা চার্জ হতে বেশ লম্বা সময় লাগবে। 11,000 টাকা দামের ফোনে যদিও ফাস্ট চার্জার এক্সপেক্ট করা উচিত না, তবে 18 ওয়াট দিলে আরেকটু বেশি ভালো হতো। তবে এই ফোনটাকে তারা ভালোভাবেই সিল করেছে, সো ফোনটা যদি অ্যাক্সিডেন্টালি পানিতে পড়ে যায় তাহলে আপনি সাথে সাথে উঠিয়ে ফেললে কোনো ধরনের প্রবলেম হবে না। ওয়াটারের যে স্প্ল্যাশ কিংবা কিছুটা বৃষ্টির পানি যদি পড়ে তাহলেও ফোনটা সার্ভাইভ করতে পারবে। এর বাইরে এই ফোনটা নেটওয়ার্ক রিসেপশন ঠিকঠাক ছিল, ইয়ারপিসের কোয়ালিটিও ভালো ছিল, স্পিকারের কোয়ালিটিটা যদিও প্রাইস বিবেচনায় ওকে, আরেকটু বেটার হতে পারতো। সো ফাইনালি যদি কনক্লুড করি তাহলে বলবো 11,000 টাকায় আপনি যদি এমন একজন ইউজার হন যে ফোনকে খুব রাফ অ্যান্ড টাফ ইউজ করেন, আউটডোরে কাজ করেন, ফোন কখন কোথায় রাখেন খবর থাকে না এবং মাঝে মধ্যে ফোন হাত থেকে অ্যাক্সিডেন্টালি পড়ে যায়, তাহলে এই ফোনটা আপনার জন্য ঠিকঠাক আছে। বাট আপনি যদি ভালো মানের ক্যামেরা খুঁজেন, আরো ভালো পারফরমেন্স চান, তাহলে হয়তোবা এটা আপনাকে খুব একটা বেশি হ্যাপি করবে না। স্টিল আপনার ইউজ কেসের উপর বেস করে সবসময় ফোন সিলেক্ট করবেন এবং এই ফোনটার পুরো রিভিউটা আপনারা আবার দেখে নিতে পারেন, দেখে আপনার নিজের জাজমেন্টটা নিজেই করে নিতে পারেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।